চায়না এবং জাপানের যুদ্ধকালীন সময় দুই ভয়ঙ্কর স্নাইপারের কথা তুলে ধরা হয়েছে এই গল্পে। চাইনিজ স্নাইপারের নাম হচ্ছে লু ইয়াং। আমরা বলতে পারি সে কোনোভাবে জুবা স্নাইপারের থেকে কম নয়। স্নাইপার জুবাকে তো আপনারা অবশ্যই চেনেন। এই চাইনিজ স্নাইপার লু ইয়াং কিভাবে একাই পুরো জাপানিজ টিমকে খতম করেছিল এবং নিজের দেশের একাই কল্যাণ বয়ে এনেছিল। হ্যাঁ, আজকে বলছিলাম স্নাইপার 2 মুভিটির কথা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম যুদ্ধের মুভি আরও আসতে চলেছে। প্রথমে আমরা চায়না এবং জাপানের মধ্যকালীন সময় ভয়ঙ্কর এক যুদ্ধের পরিণতি দেখতে পাই। চায়না এবং জাপানের যুদ্ধের মধ্যে চাইনিজরা প্রায় পরাজিত হতেই যাচ্ছিল, কিন্তু তাদের সাহসিকতার প্রমাণ দেখিয়ে এই চাইনিজ স্নাইপার অনেক জাপানিজদেরকে মেরেছিল। কিন্তু যুদ্ধের মধ্যে আমরা জানি লু ইয়াং এর সাথীরা অনেক আহত হয়ে পড়ে। লু ইয়াং একটি জায়গায় বসে তাদেরকে কভার করছিল, তখনই তার কাছে একটি ছেলে আসে। এই ছেলেটির নাম হচ্ছে সিভু। সিভু বলে, আমাদের সেনা সংখ্যা অনেক কম আর সামনে থেকে এক বিশাল জাপানিজ দল আমাদের দিকে এগিয়ে আসছে। লু ইয়াং এই কথা শুনে তার চোখে মুখে ভয় থাকলেও সে সিভুকে জিজ্ঞাসা করে, তুমি কি ভয় পাচ্ছ? কিন্তু সিভু একই কথা বলে, না, আমি তো ভয় পাচ্ছি না এবং আমরা এখনো যুদ্ধ চালিয়ে যেতে পারবো। জাপানিজরা এক বিশাল দলবহর নিয়ে তাদের উপর আক্রমণ করা শুরু করে। দূর থেকে লু ইয়াং জাপানিজদের এক সোলজারকে মেরে ফেলে। তখনই সেইখানে এক ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে যায়। চাইনিজরা জাপানিজদের থেকে সংখ্যায় ছিল অনেক কম, আর অপরদিকে জাপানিজদের কাছে সোলজার সংখ্যায় বেশি থাকলেও ট্যাঙ্ক বহর এবং অস্ত্রশস্ত্র ছিল অনেক বেশি। কিন্তু জাপানিজরা সংখ্যায় বেশি থাকলেও চাইনিজদের এই দক্ষ সোলজারদের সামনে কিছুই না। লু ইয়াং এবং তার সাথীরা মিলে জাপানিজদের একে একে সবাইকে খতম করতে থাকে। এলাকাটা তখন লাশে ভরপুর হয়ে গিয়েছিল। জাপানিজরা তাদের ট্যাঙ্ক বহর নিয়ে বিভিন্ন অ্যাপার্টমেন্ট ধ্বংস করতে থাকে। তখন এই যুদ্ধকালীন সময়ের ঘটনা চলে যায় চাইনিজ একটি হেডকোয়ার্টারে। সেইখান থেকে কমান্ডার জানায়, আমাদের সৈন্যসংখ্যা যুদ্ধে অনেক কম রয়েছে, আমরা আদৌ এই যুদ্ধে জয়লাভ করতে পারবো কিনা কে জানে। তারা অনেক চিন্তিত ছিল, কারণ জাপানিজরা তাদের এই বেঁচে থাকা সোলজারকে যদি মেরে ফেলে তাহলে তারা বিপদের মুখে পড়ে যেতে পারে। চাইনিজরা যুদ্ধে দক্ষ হলেও জাপানিজদের ট্যাঙ্ক বহরের সামনে তারা টিকে থাকতে পারছিল না। জাপানিজ ট্যাঙ্ক তাদের দিকে ধেয়ে আসছিল। লু ইয়াং তার অসাধারণ স্নাইপিং এর একটি প্রমাণ দেয়। সে একটি ট্যাঙ্কে থাকা গ্লাস বরাবর একটি ফায়ার করে। এতে করে সেই গ্লাসটি ভেঙে গেলে পরপর আরেকটি ফায়ার করে সেই ট্যাঙ্কের ভেতরে থাকা সেই জাপানিজ সৈন্য সোজা মাথায় গিয়ে লাগে। লু ইয়াংরা তার সাথীদেরকে হারিয়ে অনেক কষ্টে ভেঙে পড়লেও অবশেষে জাপানিজ এই বিশাল সৈন্যবহরকে পরাজিত করতে সক্ষম হয়েছে। সিন চেঞ্জ হয়, একটি ট্রেনকে দেখানো হয়। এই ট্রেনটি চায়নার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই মেয়েটির নাম হচ্ছে সু ইয়াং। তার মনে অনেক চিন্তা এবং বুক ভরা ভাবনার প্রকাশ। সে ভাবছিল একজন জাপানিজ কমান্ডার তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছে এবং তার উপর নির্মমভাবে অত্যাচার করছে। আসলে এই মেয়েটা হচ্ছে একজন চাইনিজ এজেন্ট, যাকে আমরা CIA এজেন্ট বলে চিনব। এই সুয়াং জাপানিজদের বিরুদ্ধে এক মহামূল্যবান তথ্য সংরক্ষণ করেছে, যেই তথ্য চাইনিজ এম্বাসিতে বলে দিলে জাপানিজরা অনেকাংশে বিপদে পড়ে যাবে। তাই সুয়াংকে ধরার জন্য জাপানিজরা তার পেছনে কতগুলো লোক লাগিয়ে দেয়। একটি জাপানিজ সোলজার সুয়াং এর উপর আক্রমণ করে দেয়, কিন্তু সুয়াং মেয়ে হলেও সে ছিল একজন CIA এজেন্ট, তাই কোনোভাবেই কম ছিল না। তাদের মধ্যে এক ভয়ঙ্কর মারামারি চলে। সুয়াং একসময় সেই লোকটিকে মেরে ফেলতে সক্ষম হয়। জাপানিজ কমান্ডার অনেক খোঁজাখুঁজির পরেও সুয়াংকে ওই ট্রেনে খুঁজে পায় না, শুধুমাত্র একটি কাপড় ছাড়া। অন্যদিকে আমরা লু ইয়াংকে দেখতে পাই। তারা এই আপাত দৃষ্টিতে যুদ্ধে জাপানিজদের পরাজিত করলেও তারা এই যুদ্ধে সকল সাথীদের হারিয়ে শুধুমাত্র এই 4 জনই বেঁচে ছিল, আর বাকিরা সবাই এই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। জাপানিজরা তাদেরকে ধরার জন্য আরো দলবহর পাঠাতে থাকে। তাই লু ইয়াং সিদ্ধান্ত নেয় এই জাপানিজ বহরদের হাত থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা হচ্ছে তাদের সামনে থাকা একটি পাহাড়। এই পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট মিউন। জানা যায় এই পাহাড়টিকে পাখিরাও পার করতে পারে না, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো কত হাজার হাজার ফুট উঁচু এই পাহাড়। অন্যদিকে জাপানিজ চিফ কমান্ডার একটি সিদ্ধান্ত নেয়, এই চাইনিজ লু ইয়াংদেরকে ধরার জন্য একটি ক্যাপ্টেন নিয়োগ দেয়। এর নাম হচ্ছে অ্যান্ডো। আর অ্যান্ডো হচ্ছে একজন ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও একজন ভয়ঙ্কর স্নাইপার, আর তার সাথে কাজ করবে এই CIA এজেন্টের পেছনে পড়া এই কমান্ডার। লু ইয়াং এর সাথীরা এই পাহাড়ে বিভিন্ন বিপদ পার করে অবশেষে এই পাহাড়টির চূড়ায় পৌঁছে যায়, কিন্তু অনেক রাত হবার কারণে সেই শুনশান জঙ্গলে এক বিপদের আগমন ঘটে। একটি জঙ্গলি জ্যাগুয়ার
তাদের উপর আক্রমণ করে দেয়, কিন্তু সেইখানে একটি মেয়ে এসে তাদেরকে জ্যাগুয়ারের হাত থেকে বাঁচিয়ে নেয়। এই মেয়েটির নাম হচ্ছে সাংচি। সাংচি এবং তার বাবা এই জঙ্গলের পাহাড়ে বসবাস করে, তাই রাতের যাত্রাটা অনেক দুর্গম হওয়ার কারণে সাংচি তাদের বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে অ্যান্ডো গাছের গায়ে গুলির ছাপ এবং রক্তের ফোঁটা অনুসরণ করে লুয়াংদের দিকে আসতে থাকে। লুয়াংদের সাথীরা যুদ্ধে অনেক মোকাবেলা করার পরে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, তাই সাংচির বাসা একটু বিশ্রাম নিয়ে নেয়। তখনই সাংচির বাবা চলে আসে, আর সাংচির বাবার সাথে সেই সিআইএ এজেন্ট অর্থাৎ সুয়াংও ছিল। তারা সেইখানে বিশ্রাম করে নেয়, কিন্তু তখনই লুয়াং দেখতে পায় চাইনিজরা তাদেরকে ফলো করতে করতে তাদের আশপাশে চলে এসেছে। তাই তারা এক মুহূর্ত সেইখানে না থেকে সাংচিকে নিয়ে সেইখান থেকে চলে যায়। অ্যান্ডো এবং তার দলবহর সেই বাড়িতে গিয়ে কিছুই খুঁজে পায় না, কিন্তু সেই বাড়িতে গরম গরম রান্না করার স্পট এবং আশপাশের পরিবেশ দেখে বুঝতে পারে তারা একটু আগে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। সেইখানে জাপানিজদের মিলিটারিদের শব্দ শুনে লুয়াংরা কভারে চলে যায়। অন্যদিকে জাপানিজ কমান্ডার বুঝতে পারে লুয়াংরা এইখানে রয়েছে এবং জাপানিজদের সেনা ছিল তাদের থেকে অনেক গুণে বেশি। দেখতে দেখতে সেইখানে এক ভয়ঙ্কর যুদ্ধে লেগে যায়, কিন্তু লুয়াং একে একে তার অসাধারণ স্নাইপিং স্কিলের মাধ্যমে জাপানিজদের এক এক করে সকলের খুলি উড়াতে থাকে। এই সকল গুলির শব্দ শুনে সাংচির বাবাও বুঝে যায় তার মেয়ে অনেক বিপদে রয়েছে, তাই তার মেয়েকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে চলে আসে। কিন্তু জাপানিজদের আক্রমণে তার বাবা অনেক আহত হয়ে যায়। সাংচি তার বাবার জন্য অনেক কান্না করছিল, কিন্তু দেখতে দেখতে তার বাবা সেইখানেই মারা যায়। সাংচি তার বাবার মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়ে, তাই সাংচি ভারী মন এবং কষ্ট দুঃখ নিয়ে লুয়াংদেরকে বলে দেয়, তোমরা এখান থেকে চলে যাও, এরপর থেকে তোমরা মরে যাবে কিনা বেঁচে থাকবে তা আমার কোনো দেখার বিষয় না। এই বলে সাংচি তার বাবার মরদেহ নিয়ে সেইখান থেকে একাই চলে যায়। লুয়াংদের এরকম মৃত্যুর পরিণতি প্রায় সময় দেখতে হয়, তাই সাংচিকে একা রেখে সেইখান থেকে সামনে এগোতে থাকে। সাংচি তার বাবার মৃত্যুতে অনেক শোকাহত হয়ে অবশেষে তার বাবাকে কবর দেয় এবং কবরের পাশে বসে অনেক কান্না করছিল। জাপানিজরা যেন তাদের পেছুই ছাড়ছিল না। তাদের সাথে থাকা একটি মেয়ে যার নাম হচ্ছে দুয়া, সেই মেয়েটি জাপানিজদের আক্রমণে অনেক বেশি আহত হয়ে পড়ে। তার অবস্থা অনেক খারাপ হতে থাকে, আর পেছন থেকে জাপানিজরাও তাদেরকে পুরো ঘিরে ফেলেছে। ইতিমধ্যে জাপানিজরা তাদের উপর গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। হয়ে যায় আবারও এক মহাযুদ্ধের সমাবেশ। অন্যদিকে সেই দুয়া নামে মেয়েটা কষ্টে ছটফট করছিল এবং সিভুকে বলে, তুমি লুয়াংদের সাহায্য করতে চাও, আমি এখানে ঠিক আছে। কিন্তু সিভু তো দুয়াকে অনেক ভালোবাসতো, তাই কষ্ট কাতরে তাকে ছেড়ে যেতে চাইছিল না। কিন্তু দুয়ার অনেক অনুরোধের পরে অবশেষে সিভু তাকে ছেড়ে লুয়াংদেরকে সাহায্য করতে চলে যায়। অন্যদিকে জাপানিজ কমান্ডার দুয়ার পেছনে তাদের মিলিটারি ডগ লাগিয়ে দেয়। এতে করে সেই মিলিটারি ডগগুলো দুয়াকে একা পেয়ে এলো পাথারি কামড়াতে থাকে। দুয়া এই দিকে কষ্ট না সহ্য করতে পেরে একটি গ্রেনেড বিস্ফোরিত করে দেয়। এতে করে সে সহ সেই মিলিটারি ডগ সবাই মারা যায়। এই দেখে সিভু অনেক কষ্ট কাতরে সেই দুয়ার কাছে চলে যায়। সিভু আসলে দুয়াকে অনেক বেশি ভালোবাসে, তাই সে তার লাশের শেষ চিহ্ন হাতে নিয়ে নিজেই কষ্ট সুখ পালন করতে থাকে। জাপানিজরা অতিরিক্ত হওয়ার কারণে তারা কোনোভাবে জাপানিজদের সাথে পেরে উঠতে পারছিল না, তাই সেইখান থেকে তারা একটি নদীতে লাফ দিয়ে দেয়। এতে করে পানির স্রোতে সেইখান থেকে অবশেষে জাপানিজদের হাত থেকে পালিয়ে যেতে পারে। অ্যান্ডোর লোকেরা এইসব দেখে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল, কারণ তাদের হাতে আর কিছুই করার ছিল না। জাপানিজদের বিরুদ্ধে যে গোপন খবরাখবর সুইয়াং উদ্ধার করেছিল, এর পেছনে তার ভাইদের জীবন দিতে হয়েছিল। জাপানিজদের হাত থেকে পালিয়ে তারা একটু বিশ্রাম করে নেয়। অন্যদিকে সিভু একা একা বসে তার ভালোবাসার মানুষটির কথা চিন্তা করছিল। জাপানিজদের ক্যাপ্টেন অ্যান্ডো এবং কমান্ডার লুয়াংদেরকে ধরার জন্য বিভিন্ন রকম প্ল্যান করতে থাকে। তারা তাদের প্ল্যান মাফিক অনেকগুলো ইউনিট বানাবে, যাতে করে লুয়াংদের চারিদিক থেকে ঘিরে ফেলা যায়। অন্যদিকে লুয়াং অনেক চিন্তা ভাবনার পরে জাপানিজদের এই প্ল্যান সম্পর্কে জেনে যায়। তাই সিভু লুয়াংকে বলে, তুমি এই যুদ্ধকালীন সময় জাপানিজদের কতগুলো সৈন্যকে মেরেছ, কিন্তু তার তুলনায় তো আমি কিছুই করতে পারিনি। এই কথা বলতে না বলতেই সিভু একটি মশাল হাতে নিয়ে সেই জাপানিজ সৈন্যদের মাঝে দৌড়াতে থাকে। সিভু তার জীবনের পরোয়া না করে জাপানিজদের লোকেশন দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, লুয়াং তুমি জাপানিজদেরকে মেরে ফেলো। অন্যদিকে লুয়াং সিভুর এই পাগলামি দেখে তার সুযোগটা কাজে লাগায় এবং জাপানিজদেরকে চুন চুন করে এক এক করে হেডশট দিয়ে মারতে থাকে। আর সিভু দৌড়াচ্ছিল আর বলছিল, আমি দৌড়াচ্ছি লুয়াং, তুমি তাদের লোকেশন পেয়ে তাদের এক এক করে মেরে ফেলো। কিন্তু লুয়াং এর একটি সমস্যা ছিল, যুদ্ধকালীন সময় তার ডান চোখে আঘাত লাগে। এতে করে সে স্নাইপার স্কোপ দিয়ে ভালোভাবে দেখতে পারছিল না। কিন্তু তারপরেও লুয়াং জাপানিজদের এক এক করে সকলকে হেডশট মারতে থাকে। কিন্তু সিভু দৌড়াতে দৌড়াতে জাপানিজ ক্যাপ্টেন অ্যান্ডোর নিশানায় পড়ে যায়। সিভু গুলি খেয়ে মাটিতে কুপকাত হয়ে পড়ে, কিন্তু এতেও লুয়াং এর কিছুই করা ছিল না, কারণ
তারা যদি কভার থেকে বের হতো তাহলে জাপানিজ সৈন্যরা তাদেরকে মেরে ফেলতো। তাই লুয়াং দূর থেকে চিৎকার করে বলতে থাকে, সিভু তুমি কভারে চলে যাও, সিভু তুমি কভারে চলে যাও। কিন্তু সিভু তার কোনো কথাই শোনে না। সে যেন এক মহা দুঃখে পড়েছিল। একদিকে তার ভালোবাসার মানুষটির হারানোর চিন্তা, আর অন্যদিকে টিমকে বাঁচানোর এক মহান পরিশ্রম। তাই সে সিদ্ধান্ত নিয়ে নেয় সে নিজেই নিজেকে শেষ করে দেবে। তাই তার ভালোবাসার শেষ চিহ্নটি দেখতে দেখতে তার জীবন নিজেই শেষ করে দেয়। এই রাক্ষসকে লুয়াং অনেক রেগে গিয়ে সেই জাপানিজ কমান্ডোরকে হত্যা করে ফেলে। এখন শুধু তোমরা দেখবা স্নাইপার এবং স্নাইপারের অসাধারণ লড়াই, গাছপালার ভেতরে নিজেকে লুকিয়ে ফেলা, আর সেইখান থেকে জাপানিজদের এক এক করে সবার খুলি উড়ানো। লুয়াং নিজেকে এইভাবে লুকিয়ে রেখেছিল সেই জঙ্গলের মাঝে। তাই অ্যান্ডোর লোকেরা তার কোনো লোকেশন খুঁজে পায় না। জঙ্গলের দিকে খোলা ফায়ার করলেও এতে করে কোনোই লাভ হয় না। তাই অ্যান্ডো একটি সিদ্ধান্ত নেয় তার 2 জন সোলজারকে সেই জঙ্গলের ভেতরে পাঠিয়ে দেবে, এবং তারা খোলা ফায়ার করতে থাকলে অবশেষে লুয়াং এর লোকেশন পাবে। যেমন কথা তেমন কাজ, 2 জন সোলজারকে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু অবশেষে লুয়াংদের লোকেশন তারা পেয়ে যায়। কিন্তু লুয়াং সেইখান থেকে সরে গেলেও পেছন থেকে গিয়ে জাপানিজ কিছু সোলজারকে মেরে ফেলে। তাই অ্যান্ডো রেগে গিয়ে লুয়াং এর দিকে বিভিন্ন শেল নিক্ষেপ করতে শুরু করে। সেই থেকে লুয়াং পালানোর চেষ্টা করলেও একটি শেল এসে লুয়াং এর পাশেই পড়ে এবং লুয়াং অনেক আহত হয়ে পড়ে। জাপানিজ কিছু সোলজার লুয়াংকে মেরেই ফেলতে আসছিল, কিন্তু তখনই সাংচি এসে তাকে বাঁচিয়ে নেয়। তারা সেইখান থেকে সরে গিয়ে একটি পাথরের পেছনে আশ্রয় নেয়। লুয়াং সাংচিকে বলে, ওদের স্নাইপার অনেক প্রশিক্ষণ প্রাপ্ত, তাই তোমাকে সতর্ক থাকতে হবে। লুয়াং চেষ্টা করে অ্যান্ডোকে স্পট করার জন্য, কিন্তু তার ডান চোখে আঘাত লাগায় সে কিছুই দেখতে পাচ্ছিল না। আমি আর কিছুতেই স্নাইপিং করতে পারবো না, আর এখন ক্যাপ্টেন অ্যান্ডোর বিরুদ্ধে তোমাকেই লড়তে হবে। সাংচি লুয়াং এর কথা শুনে অ্যান্ডোকে মারতে যাবে, কিন্তু তখনই অ্যান্ডোর একটি শট সোজা সাংচির বুকে এসে লাগে, কিন্তু তারপরে সাংচি বেঁচে ছিল। তাই লুয়াং আর কোনো রাস্তা না থাকায় একটি প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী লুয়াং দৌড়াতে দৌড়াতে সেই ক্যাপ্টেন অ্যান্ডোর সামনে চলে যায়। এই সুযোগ পেয়ে সাংচি পেছন থেকে এক অসাধারণ শট নিয়ে সেই জাপানিজ কমান্ডোর মাথা এপার ওপর করে দেয়। আর এইভাবে তারা হাজারো চেষ্টার পরেও পুরো এক জাপানিজ টিমকে শেষ করতে পেরেছিল। আর এই মর্মান্তিক যুদ্ধে তাদের অনেক সাথীদেরকে হারিয়ে অবশেষে চাইনিজরা বিজয়ী হয়। আর সেই সিআইএ এজেন্ট অর্থাৎ সুয়াং তার কাছে সংরক্ষণ করা সেই গোপন তথ্যগুলো চাইনিজ এম্বাসিতে প্রকাশ করলে জাপানিজদের বিরুদ্ধে বিভিন্ন প্রেক্ষাপট নেয়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম যুদ্ধের মুভি আরো আসতে চলেছে সামনে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।